প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন শিয়ালদা স্টেশনের মাধ্যমে। আপনাদের মধ্যেও হয়তো বহু মানুষ এরকম আছেন যারা নিত্য যাতায়াত করেন অথবা মাঝে মধ্যেই শিয়ালদা স্টেশন দিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় যান। কিন্তু এই এত বড় শিয়ালদা স্টেশনে এত মানুষজন, এত জনবহুল, তা সত্ত্বেও সেখানে একবার একটা এমন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বসন্তবাবুকে, যেটা কিন্তু উনি স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারেননি। আর বসন্তবাবুর যে অভিজ্ঞতাটা হয়েছিল, সেরকম একটা অভিজ্ঞতা যে ওনার জীবনে হতে পারে বা যেভাবে বিষয়টা শুরু হয়েছিল, সেটা কিন্তু প্রচণ্ড রকমের একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং উনি কখনোই এটা ওনার ভাবনা চিন্তাতে আসেনি যে একটা একদমই শান্ত শিষ্ট একটা গোবেচারী মেয়ে, যাকে দেখে মনে হবে যে খুবই দুঃখী, খুবই গরিব মানুষ, সেই জায়গা থেকে যে একটা এরকম কিছু হতে পারে, সেটা কিন্তু আপনারাও শুনলে খুব অবাক হয়ে যাবেন এবং হয়তো আপনারাও ভাবতে পারবেন না যে শিয়ালদা স্টেশনের মতো একটা জায়গাতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং এই ঘটনা থেকেও আপনারাও হয়তো অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেল ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপরে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনার আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা বসন্তবাবু ওনার একজন বন্ধুর মেয়ের সাহায্য নিয়ে ইমেল করে পাঠিয়েছেন এবং উনি জানিয়েছেন যে উনি বহুদিন থেকেই আমাদের চ্যানেলের শ্রোতা এবং উনি ভূত প্রেত এইসব বিষয়ে খুব যে বিশ্বাস করতেন সেরকম নয়, আবার যে একেবারেই বিশ্বাস ছিল না সেটাও কিন্তু একেবারে নয়। তো উনি ওনার সম্পর্কে যেটা জানিয়েছেন, যে বসন্তবাবুর বর্তমান বয়স জানিয়েছেন 52 বছর। তো উনি ওনার আর কি যাদবপুর অঞ্চলে ওনার একটা ছোট্ট দোকান রয়েছে এবং সেই দোকানেই উনি ওনার নিজের দোকানটা চালান এবং উনি নিজের জীবনে ওনার আর কি যখন উনি অল্প বয়স ছিল, তো তখন থেকে ওনার জীবনে অনেক স্বপ্ন ছিল যে উনি অনেক কিছু করবেন, ওনার ব্যবসাটা অনেক বড় হবে। কিন্তু কিছু কিছু পারিবারিক কারণের জন্য অনেক সময় এরকম হয়েছে যে ওনার ব্যবসাটা হয়তো আরেকটু ভালো করতে পারতেন, কিন্তু সেই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে উনি ব্যবসাটাকে বাড়াতে পারেননি। এটা একটা ব্যাপার ওনার মধ্যে ছিল এবং যেটা উনি জানিয়েছেন ইমেলে, যে সেই নিয়ে ওনার আজও আক্ষেপ হয়। দ্বিতীয় যে বিষয়টা উনি জানিয়েছেন, যে ওনার একমাত্র ছেলে। এবার উনি ওনার ছেলেকে অনেক আশা ভরসা নিয়ে আর 5টা সাধারণ বাবা মায়ের মতো উনিও বড় করেছিলেন। কিন্তু হঠাৎ করেই ওনার ছেলে পড়াশোনায় মোটামুটি খারাপ ছিল না, কিন্তু কলেজ জাস্ট পাশ করতে করতে ওনার ছেলে বিয়ে করে নেয়, যেটা বসন্তবাবু এবং ওনার স্ত্রীর একেবারেই পছন্দ ছিল না। তো সেটা নিয়ে ওনার ছেলের বিয়ের কিছুদিন পর থেকে সেটা নিয়ে একটা অশান্তি হয় এবং ওনার ছেলে তারপরে, সেই সময় ওনার ছেলে কিন্তু বিশেষ কিছু করতো না, কোনো সেরকম রোজগারপাতি ছিল না, জাস্ট কলেজ পাশ করেছে, তখনও রেজাল্টও বেরোয়নি। তো বুঝতেই পারছেন। তো সেইভাবে কিছুদিন 1-2 বছর ছেলে থাকে ওনাদের সাথে, তারপরে ছেলে নিজের মতো কোথাও একটা আলাদা সেটেল হয়ে যায়। এবার সেটা নিয়েও ওনার পরিবারে একটা চাপা দুঃখ, কষ্ট, অশান্তি সেটা রয়েছে। তো সব কিছু মিলিয়েই ওনার যে ফ্যামিলি যে লাইফ, সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা আগে থেকে ছিল। এবার এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে উনি নিজের দোকানটা চালাতেন এবং যখন যখন উনি পারতেন না, ওনার স্ত্রী দোকানে বসতেন।
তো যাই হোক, ওনার সংসার এভাবেই চলছিল। তো একদিন হঠাৎ করেই ওনার কাছে ফোন আসে। সেটা হচ্ছে যে ওনার যে পিসিমা রয়েছে, সেই পিসিমা খুব অসুস্থ হয়ে পড়েছেন, এবং পিসিমার বাড়ি হচ্ছে শিয়ালদা থেকে 4-5টা স্টেশন পরে। তো পিসিমা খুব অসুস্থ হয়েছেন, এবং পিসিমা বাড়িটা হচ্ছে একটুখানি মফস্বল এরিয়ায়, এবং খুবই ওনার গরিব গুরবো মানুষ উনি। একটাই ঘর, উনি আর কি ভাগে পেয়েছিলেন ওই একটাই ঘর, অ্যাসবেস্টাস দেওয়া, এবং ওনার মেয়ে বিয়ে করেননি। তো মা মেয়ে থাকে, আর পিসির যথেষ্ট বয়স হয়েছে। তো পিসির মেয়েও বুঝতেই পারছেন, তিনিও বয়স আছে। তো সেই পিসি খুব অসুস্থ। এবার বসন্তবাবু ভাবলেন যে ওনার মেয়ে যেহেতু রীতিমতো একটা জায়গায় কাজ করে, তো তার পক্ষে তার মায়ের যে দেখাশুনো করা সমস্ত সে নিজে করলেও কিছু কিছু ক্ষেত্রে তার সমস্যা হচ্ছে, যেহেতু তাকে কাজেও যেতে হয়। তো যেটা ঠিক হলো যে বসন্তবাবু সপ্তাহে 2 থেকে 3 বার করে যাবেন, এবং গিয়ে কিছু কিছু কাজে হেল্প করবে। যেহেতু পিসিমা খুব অসুস্থ হয়ে পড়েছে, আর পিসিমার সাথে এই বসন্তবাবুদের খুব ভালো একটা সম্পর্ক। এবার যেহেতু ওনার দোকানে মাঝে মধ্যে ওনার স্ত্রী বসতেন, তো ভাবলেন যে যে সপ্তাহে 2 থেকে 3 দিন বসন্তবাবু ওনার পিসিকে দেখতে যাবে, সেই সময়টুকু দোকানটা আর কি, যে টাইমটা খোলা থাকবে সেই টাইমটুকু ওনার স্ত্রী দোকানটা সামাল দেবেন। এবার উনি বাড়ি থেকে বেরোতেন, বেরিয়ে শিয়ালদা স্টেশনে আসতেন, এবং সেখান থেকে টিকিট কেটে উনি ট্রেনে করে যেতেন, এবং গিয়ে হয়তো কোনো ওষুধপত্র নিতে হবে, বা হয়তো কোনো চেক আপে যেতে হবে, বা কিছু হয়তো ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কিনতে হবে। তো উনি যেটুকু পারতেন সাহায্য করতেন। আর মোটামুটি ওই পিসিমার মেয়ে সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন, কিন্তু হয় না যে একটা মানুষ থাকলে একটা সময় খুব সুবিধা হয়, তো সেইটুকু হেল্পই আর কি উনি করতে যেতেন। তো একটা সপ্তাহ উনি গেছেন, এবং গিয়ে বুঝলেন যা পিসিমার অবস্থা বা যা পরিস্থিতি, তাতে অন্তত আরও 2 থেকে 3 সপ্তাহ বসন্তবাবুকে যাতায়াত করতে হতে পারে। এবার যেহেতু ওই পিসিমা বসন্তবাবুর জন্য অনেক একসময় করেছিলেন, তো উনি ভাবলেন যে এরকম সময় আমারও তো একটা দায়িত্ব থাকে, তো আমি যাই। এইবারে বসন্তবাবু যখন শিয়ালদা স্টেশনে আসতেন, এবং শিয়ালদা স্টেশনের মানে বাইরের সাইডের দিকে যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টার থেকে কিন্তু উনি টিকিট কেটে ভিতরে ঢুকতেন। এইবারে সপ্তাহে যে 3 দিন উনি যেতেন, তো 3 দিন উনি শিয়ালদা স্টেশনে টিকিট কাটতেন। তো সপ্তাহে 1 থেকে 2 দিন উনি, প্রথম সপ্তাহে 1 দিন এবং তারপর সপ্তাহে হয়তো 2 দিন দেখেছে যে একটি মেয়ে টিকিট কাউন্টার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে। মেয়েটার বয়স হবে আনুমানিক 18-19, তার বেশি হবে না। উনি যেটা লিখেছে এবং যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। মেয়েটার চুলগুলো প্রচণ্ড উস্কো খুস্কো, হালকা লাল রঙের চুল। বোঝা যায় যে বহুদিন বা বহু সময় মেয়েটা চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ায়নি চুলটা। পরনে একটা ঢিলে চুড়িদার, আর গলায় কিছু কার রয়েছে, কালো কার, লাল কার এরকম বাঁধা। আর মেয়েটা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা বাজারের ব্যাগ। এবার প্রথম যেদিন মেয়েটাকে দেখেছে, সেদিন দেখুন শিয়ালদা স্টেশনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, প্রচুর মানুষ টিকিট কাটে। তো অনেক সময় এরকম হয় যে টিকিট কাউন্টারের বাইরে অনেকে দাঁড়িয়ে থাকে, তার পরিবার পরিজন কেউ হয়তো টিকিট কাটছে। তো প্রথম দিন দেখে কিন্তু উনি কিছুই, ওনার মাথাতেই নেই যে ওই মেয়েটাকে কবে প্রথম উনি দেখেছিলেন। কিন্তু উনি একটা জিনিস দেখে ওনার একটুখানি অবাক লাগে দ্বিতীয় দিন থেকে, যে মেয়েটা বেশিক্ষণ কিন্তু ওখানে দাঁড়ায় না। আর উনি যে কদিনই যে সময় গেছেন মোটামুটি টিকিট কাউন্টারে ভিড় ছিল, 8-10 জনের পিছনে তো উনি দাঁড়িয়েই ছিলেন। এবার উনি দেখছেন ওই মেয়েটা হাতে একটা বাজারের ব্যাগ নিয়ে আছে, এবং মেয়েটার কাছে একটা দুটো করে লোক আসছে, এবং তাদেরকে মেয়েটা একটা কিছু দিচ্ছে, ওই বাজারের থলি থেকে একটা কিছু বার করে দিচ্ছে। এবং মেয়েটা যখনই কিছু একটা কাউকে দিচ্ছে, তারা সেটা মাথায় ঠেকিয়ে পকেটে ঢুকিয়ে নিচ্ছে। খুব ছোট জিনিস, খুব বড় কিছু নয়, মাথায় ঠেকিয়ে পকেটে ঢুকে নিচ্ছে, এবং মেয়েটাকে কিছু একটা টাকা পয়সা দিচ্ছে। এবং মেয়েটা কিন্তু টাকাগুলো গুনছে না যে কে কত টাকা দিচ্ছে, মেয়েটা জাস্ট টাকাটা রেখে দিচ্ছে। এবং মেয়েটা কিন্তু ওই টিকিট কাউন্টারের সামনে খুব বেশি সময় দাঁড়াচ্ছে না, হয়তো মিনিট 10-এর জন্য মেয়েটা আসছে এবং এসে চলে যাচ্ছে। এবার এটা একদিন উনি লক্ষ্য করেন,
এবার উনি ভেবেছেন যে হয়তো কোনো পরিচিত লোক বা মেয়েটা হয়তো কিছু বেচছে। তো পরের দিন যেদিন মেয়েটাকে আবার বসন্তবাবু দেখেন, উনি না লক্ষ্য করার চেষ্টা করেন যে মেয়েটা অ্যাকচুয়ালি কী বেচছে। দেখুন, হাওড়া শিয়ালদা স্টেশনের বাইরে অনেক হকাররা অনেক রকমের জিনিসপত্র বেচে, সেটা আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানে। কিন্তু সেটা তো দেখা যায় যে কী বেচছে না বেচছে। কিন্তু ওনার অদ্ভুত লাগে যে মেয়েটা বাজারের থলিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বাজারের থলিতে যে কী আছে সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। এবার বসন্তবাবুর মনে না একটা অদ্ভুত রকমের একটা ইন্টারেস্ট গ্রো করলো যে কী এমন জিনিস মেয়েটা বেচছে যেটা কেউ কিছু জিজ্ঞেস করছে না, মেয়েটার সাথে কেউ কোনো কথা বলছে না, শুধু আসছে, হাত বাড়াচ্ছে, দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, এবং মেয়েটাকে যে টাকা দিচ্ছে সে টাকাটা দিচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু কত টাকা দিচ্ছে বা মেয়েটা যে টাকা গুনে নিচ্ছে বা কেউ কম দিচ্ছে কি না সেটা নিয়েও মেয়েটা কিচ্ছু বলছে না। তো এটা না খুব অদ্ভুত লাগে। তো বসন্তবাবু একবার ঠিক করলো যে নেক্সট যেদিন উনি শিয়ালদা স্টেশনে আসবেন, হাতে 15-16 মিনিট টাইম বেশি নিয়ে আসবেন, যাতে করে ওনার ট্রেনের নির্দিষ্ট ছাড়ার সময়ের আগে ওনার হাতে 10-15 মিনিট সময় থাকে এবং উনি মনে মনে চিন্তা করেন যে ওই মেয়েটিকে উনি জিজ্ঞেস করবে যে মেয়েটি কী বেচছে। এবার যথারীতি উনি সেদিন আসেন এবং সেদিনও দেখে মেয়েটা ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়েছে, এসছে, এবং মেয়েটার কাছে বেশি না 7-8টা লোক এলো এবং তাদেরকে মেয়েটা একটা জিনিস দিল এবং তারা টাকা দিয়ে চলে গেল মাথায় ঠেকিয়ে। তো বসন্তবাবু মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি কী বেচছো, কী বেচছো তুমি, তোমার ঝোলায় কী আছে, কী বেচছো? তো অদ্ভুতভাবে যেটা উনি একেবারেই এক্সপেক্ট করেননি সেটা হচ্ছে মেয়েটা না একটা মুচকি হাসি দেয় এবং ব্যাগটাকে বাইরে থেকে দেখায়, ঝোলাটাকে বাইরে থেকে একটুখানি উপর করে উঁচু করে ওনাকে দেখায় এবং দেখিয়ে কিছু একটা অঙ্গভঙ্গি করে একটা কিছু বোঝানোর চেষ্টা করে। এবং মেয়েটা কিছুক্ষণ ওয়েট করে এবং বসন্তবাবু না খুব অদ্ভুত লাগে ওনার, যে মেয়েটাকে আমি প্রশ্ন করলাম, মেয়েটা ব্যাগটাকে একটু উঁচু করে আমাকে দেখালো এবং আকার ইঙ্গিতে অঙ্গভঙ্গিতে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু উনি কিছুই বুঝলেন না। এবং মেয়েটা ওখানে ওই অঙ্গভঙ্গি করে বোঝানোর পরে 1 মিনিট মতো ওয়েট করলো এবং মেয়েটা চলে গেল, কোনো প্রশ্ন করলো না, কোনো কিছু বলেনি এবং চলে গেল। এবার এই জিনিসটা দেখে বসন্তবাবুর কিন্তু খুব অদ্ভুত লাগে যে আমি একটা মেয়েকে প্রশ্ন করলাম, আমিও তো কিনলে পয়সা দিয়েই কিনতাম, কিন্তু বেচছেটা কি সেটাই তো বুঝতে পারছি না। এবারে ওই বসন্তবাবু ওই মেয়েটাকে জিজ্ঞেস করার ঠিক কিছু আগে মুহূর্তে একটা লোক ওই মেয়েটার থেকে একটা জিনিস নিয়েছে, যে জিনিসটা মেয়েটা বেচছে নিয়েছে। এবার মেয়েটা তো চলে গেল, বসন্তবাবুর খুব অদ্ভুত লাগলো এবং উনি যখন সামনে দিয়ে স্টেশনে ঢুকছেন প্ল্যাটফর্মে, তো দেখছে ওই যে একটা লোক, যে লোকটা বসন্তবাবুর আগে ওই মেয়েটার থেকে জিনিসটা নিয়েছে, সেই লোকটাও দাঁড়িয়ে রয়েছে। তো উনি জিজ্ঞেস করেছে যে দাদা একটা কথা বলবো, ওই যে মেয়েটা বাইরে টিকিট কাউন্টারের কাছে যে কি একটা বেচছে, আপনি ওর থেকে কিছু একটা নিলেন, ওই মেয়েটা কী বেচছে? তো লোকটা না প্রথমে ওনার দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকায়, যে আবার হঠাৎ করে একটা লোক কেউ একটা জিনিস কিনেছে তাকে জিজ্ঞেস করছে কী কিনেছে না কিনে, এটা অদ্ভুত ব্যাপার। তো লোকটা না বলছে যে ওই বাইরের যে টিকিট কাউন্টারের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে ছিল ওই মেয়েটার কথা বলছেন? বলছে হ্যাঁ, আমি ওই মেয়েটার কথাই বলছি। তখন বলছে আপনি কি করে জানলেন? তখন বলছে না, আমি তো কিছু জানি না, আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম কিন্তু ও কিছু বললো না। আমি আর কি ওই 3-4 সপ্তাহ হয়েছে উনি যাতায়াত করছে এবং মেয়েটাকে দেখেছে, এবং ওই 3-4 সপ্তাহ কন্টিনিউয়াস দেখার পরে বসন্তবাবুর মনে একটা কোশ্চেন এসছে, তো সেই জন্যই ওকে জিজ্ঞেস করতে গেছে। কিন্তু এরকম যে একটা রিয়াকশান পাবে সেটা কিন্তু উনি বুঝতে পারেনি। তো ওই লোকটি তখন বলে যে মেয়েটি তো কথা বলতে পারে না, মেয়েটি তো বোবা, ও কথা বলতে পারে না। তো তখন যখন বসন্তবাবু এই কথাটা শোনেন যে মেয়েটি বোবা, মেয়েটি কথা বলতে পারে না, ওনার না খুব খারাপ লাগে এবং খুব অবাকও হয়ে যান যে যে মেয়েটা কথা বলতে পারে না সে এখানে টিকিট কাউন্টারের কাছে সে জিনিস বিক্রি করছে কী করে। এবং তার থেকেও বড় কথা যে মেয়েটা, দেখুন, যখন আমরা কোনো হকারকে দেখি, সে স্টেশন চত্বরে হোক বা কোনো দোকানে হোক, যেখানেই হোক, তারা তো কাস্টমারের সাথে কমিউনিকেশন করে, তারা তাদের প্রোডাক্ট দেখায়, প্রোডাক্ট সম্পর্কে বলে, এটা আমরা সবাই জানি। এবার ভাবছে যে শিয়ালদা স্টেশনের বাইরে বা হাওড়া স্টেশন, এরকম স্টেশনের বাইরে অনেক হকার আপনারাও দেখেছেন,
তারা যথেষ্ট চিৎকার করে করে নিজেদের জিনিস সম্পর্কে বলে। তো উনি বলছেন যে মেয়েটা বোবা, তাহলে জিনিস বিক্রি করছে কী করে। আর আমিও দেখলাম, যতটুকু দেখেছি, মানে বসন্তবাবু লোকটাকে বলে যে মেয়েটা কোনো কথা বলেন, এবং আমিও যখন মেয়েটাকে জিজ্ঞেস করি, মেয়েটা আমাকে আকার ইঙ্গিত অঙ্গভঙ্গিতে কিছু একটা বোঝায় ব্যাগটা দেখিয়ে, আমি কিন্তু কিছু বুঝতে পারি না। তো তখন বলছে হ্যাঁ আপনি বুঝবেন কি করে, মানে ও তো আমাদের সাথে কোনো কথা বলে এবং আমরাও কিছু বলি না, যা দাম হয় সেটা দিয়ে দিই। তো তখন লোকটা মানে বসন্তবাবু বলছে যে আচ্ছা ওই মেয়েটা বিক্রিটা কী করে এবং আপনারা কী করে বোঝেন যে এই মেয়েটা এই জিনিসটা বিক্রি করছে। এবার সেই সময় অন্য যে লোকটা ছিল তার ট্রেনের টাইম হয়ে গেছে, মানে তার ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, উনি এবার দৌড়ে ঢুকবেন, কারণ প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, আগে না ঢুকলে উনি বসার জায়গা পাবেন। তো লোকটা তখন বললো সে অনেক ব্যাপার, এখন অত কিছু আপনাকে বলতে পারছি না, আমার ট্রেন এসে গেছে। তো বসন্তবাবু বলছে যে ঠিক আছে আপনার ট্রেন তো ওই অবধি আছে, আমি আপনার সাথে যাচ্ছি, আপনি আমাকে বলুন লোক মেয়েটা বেচেটা কি। তখন লোকটা বলে যে ও যে জিনিসটা বেচে সে জিনিস আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। বসন্তবাবু না কিছু বুঝতে পারে না, ভাবছে যে কী রে বলো, একটা পাগল না কি, একটা বোবা মেয়ে একটা কিছু ব্যাগে করে থলি করে বেচছে, নিয়ে নিচ্ছে, আর মেয়েটার কাছে যে খুব বেশি লোক আসে তা নয়, আর মেয়েটাও ওখানে খুব বেশিক্ষণ দাঁড়ায় না, ওই 15-16 মিনিট 20 মিনিট ম্যাক্সিমাম। তখন বলছে যে পৃথিবীতে পাওয়া যাবে না মানে। তখন বলছে যে মেয়েটা নাকি ওই থলির মধ্যে করে একটা বিশেষ দ্রব্য আনে, যেই দ্রব্যের এমন গুণ যার মাধ্যমে আপনি পৃথিবীতে আপনার যে দুঃখ কষ্ট যা আছে সেটা একমাত্র আপনি ঠিক করতে পারবেন, এবং আপনি চাইলে সেই দ্রব্য জিনিসটাকে যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন, নিজে যদি বুঝতে পারেন, সেই জিনিসটার এমন দ্রব্যগুণ যার মাধ্যমে আপনি কোনো মৃত ব্যক্তির আত্মাকে মানে নিজের ঘরে নিজের সামনে তাকে উপস্থিত করতে পারেন। এবার এই কথাগুলো যখন বসন্তবাবু শুনলেন, ওনার না ভীষণ অবাক লাগে, যে আবার কি জিনিস, সমস্ত নিজের কষ্ট ভোলানো যায়, আবার আপনি বলছেন জিনিসটার এমন নাকি দ্রব্যগুণ কোনো মৃত ব্যক্তির আত্মাকে নিজের সামনে উপস্থিত করা দিয়ে আবার হয় নাকি। তো তখন ওই লোকটা একটু বেশি জোরে জোরে পা চালায়, কারণ তার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে প্রায়, বলছে সব হয় সব হয়। তখন বলছে আপনি জানলেন কী করে যে এই মেয়েটা এই জিনিসই বিক্রি করছে, মেয়েটা তো কিছু বলে না, আর মেয়েটা তো বেশিক্ষণ থাকেও না। তখন ওই লোকটা বলে যে বনগাঁর দিকে কোনো একটা জায়গায় এই জিনিসটার প্রচলন আছে, মানে খুব বেশি লোক জানে না, কিন্তু একজন আছে যে এটা করে, কিন্তু যে এই জিনিসটার কথা বলে সে কিন্তু সেই জায়গায় জিনিসটা দিতে পারে না, এবং এই জিনিসটা দেওয়ার জন্য বিশেষ কোনো মানুষের কিছু কিছু মানুষের হাত দিয়েই দেওয়াতে, আর এই মেয়েটা হচ্ছে তার মধ্যে একজন। এরকম খুব বিশেষ কিছু কিছু জায়গায় নাকি এই জিনিসটা দেওয়া হয়, এবং যারা জানে তারা শুধু এসে টাকাটা দেয়, জিনিসটা নেয়, চলে যায়, কোনো কথা বলা যায় না, আর মেয়েটা এমনিতে কথা বলতেও পারে না। এই বলে লোকটা কিন্তু তাড়াহুড়ো করে ভিড়ের মধ্যে ঢুকে যায় এবং সে ট্রেনে উঠে পড়ে। এবং এরপরও বসন্তবাবুর মনে প্রচুর প্রশ্ন থাকলেও উনি কিন্তু আর কোনো প্রশ্নই লোকটাকে করার সুযোগ পান না, এবং লোকটা উঠে চলে যায়। এবার এইটা শোনার পরে উনিও ওনার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, কিন্তু ওনার মনের মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খেতে লাগলো, যে যা শুনলেন উনি সেটা কি আদৌ সত্যি, এরকম কি সত্যি হয়, আর যদি হয় তাহলে সেটা কিভাবে হয়। তো এবারে বসন্তবাবু মনে মনে ঠিক করলেন যে যাই হোক ব্যাপারটা উনি একটু জানবেন, এবং যতটুকু ওনার দেখে মনে হয়েছিল যে জিনিসটার দাম খুব বেশি নয়। এবার উনি তো আগে থেকে কিছুই জানেন না যে এই জিনিস সম্পর্কে কে বলে বা কোথা থেকে বাকিরা ইনফরমেশান পাচ্ছে, তো ওনার কাছে কিছুই কোনো তথ্য নেই। তো উনি ভাবলেন যে পরের দিন উনি অন্তত 1 ঘন্টা আগে শিয়ালদা স্টেশনে আসবেন, এসে উনি এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে ওনার মনে কিন্তু অনেক কিছু চলে আসে, যে সত্যি মানে আমি আপনাদেরকে ঘটনাটা শুরুতে বললাম যে ওনার প্রথম থেকে কিছু পারিবারিক নিজস্ব কিছু আরও বেশ কিছু জিনিস উনি লিখেছে, সেগুলো আর আমি বললাম না, তাহলে ঘটনাটা আরও বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। তো ওনার পারিবারিক কিছু সমস্যা ছিল, ওনার ছেলে ওনার সাথে থাকতেন না, পারিবারিক সমস্যা, একটা আর্থিক সমস্যা, সব কিছুই ছিল। তো উনি ভাবলেন যে যদি এটা সত্যি হয় তাহলে ওনার জীবনের অনেক সমস্যারই অনেক সমাধান হয়ে যাওয়া সম্ভব।
আর আরেকটা যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে বসন্তবাবু না যখন থেকে শুনেছেন যে কোনো মৃত ব্যক্তির আত্মাকে সামনে আনা সম্ভব, প্রথমে উনি ব্যাপারটা বিশ্বাস করেননি, এবং তারপরে যখন উনি নিজের মনে মনে বিষয়টা নিয়ে চিন্তা করেন, উনি তখন ভাবেন যে যদি সত্যি এটা সম্ভব হয় তাহলে একবার হলেও উনি ওনার বাবা অথবা মাকে একবার ওই যে মৃত ব্যক্তির আত্মাকে সামনে আনা সম্ভব হয় সেটা উনি আনবেন, এটা একটা মনে মনে উনি চিন্তা করেন। এবং যেটা উনি ইমেলে লিখেছেন যে এই সময়টায় উনি যে খুব বিশ্বাস করেই ব্যাপারটা, মানে একদম শোনার পরে যে ওনার প্রচণ্ড বিশ্বাস জেগে গেছিল মনে, তা কিন্তু নয়। বিশ্বাস যে উনি খুব করেছিলেন তাও না, আবার একেবারেই যে উনি বিশ্বাস করেননি তাও কিন্তু নয়, কারণ ওনার মনে কিন্তু জিনিসটার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট গ্রো করে। এবার তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি পরদিন 1 ঘন্টা আগে আসব। যাই হোক, তো উনি পিসিমার বাড়ি থেকে চলে এলেন এবং উনি তারপরের দিন 1 ঘন্টা সময় হাতে নিয়ে যখন গেলেন শিয়ালদা স্টেশনে, সেদিন গিয়ে উনি দেখলেন যে ওই মেয়েটি আসেনি। মেয়েটি কিন্তু রোজ আসতো না, মানে উনি হয়তো সপ্তাহে 3 থেকে 4 দিন, কখনো কখনো 4 দিনও ওনাকে যেতে হতো। তো উনি এসে দেখলেন যে মেয়েটা সেদিন আসেনি। যাই হোক, অগত্যা কিছু করার নেই, ওনার একটু মনটা খারাপই হয়ে গেল। আবার উনি ভাবলেন যে না, আমি হাল ছাড়বো না, আমি পরের দিনও 1 ঘন্টা আগে শিয়ালদা স্টেশনে আসবো। আচ্ছা, এই স্টেজে বলে রাখি, এই অবধি কিন্তু উনি ওনার স্ত্রীকে কোনো এই বিষয়ে কিছুই জানাননি যে উনি এরকম চিন্তা করেছেন বা এরকম উনি ভাবছেন। এবার যেটা হলো সেটা হচ্ছে যে উনি পরের দিনও 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোলেন, যাতে শিয়ালদা স্টেশনে ওনার কাছে হাতে 1 ঘন্টা সময় এক্সট্রা থাকে। এবারে উনি এলেন, আসার পরে উনি দেখছেন যে ওই মেয়েটা রয়েছে, এবং মেয়েটা না, মানে যেটা করে প্রত্যেক দিনই মেয়েটি একই টাইপের, মানে মেয়েটার ওইরকম চুল রোজই উস্কো খুস্কো থাকে, চোখ দুটো ভীষণ ভাসা ভাসা টাইপের, ওরকমই একটা ঢিলে ঢালা চুড়িদার পরে মেয়েটা দাঁড়িয়ে থাকে। এবার মেয়েটাকে দেখেই উনি সামনে এগিয়ে যান, এবং এগিয়ে গিয়ে, মানে উনি কত টাকা দেবেন কী দেবেন উনি তো কিছু বুঝতে পারছে না। তো উনি মানে মেয়েটার কাছে মানে কিছু টাকা, যেটা উনি লিখেছেন, উনি প্রথমে 200 টাকা নিয়েছিলেন, তারপরে ভাবলেন যে না, আরও 50 টাকা অ্যাড করি, কারণ উনি তো জিনিসটার দাম জানেন না। তো ওরকমই 250 টাকাটা নিয়ে উনি মেয়েটার কাছে এগিয়ে দেয়। এবার বসন্তবাবু যেটা খেয়াল করেছিলেন, মেয়েটা কিন্তু টাকাটা গোনেও না, দেখেও না সেভাবে। তো মেয়েটা কি করেছে, ওই বাজারের থলি, ওই সেম বাজারের থলি যেটা নিয়ে মেয়েটা রোজ আসে, ওখান থেকে একটা ছোট্ট লাল রঙের কাপড়ের পুঁটলি টাইপের ওনার হাতে দিয়ে দেয়। এবার বসন্তবাবু তো আগাগোড়া কিছুই জানেন না, যেটা জিনিসটা কী, কীভাবে একটা ব্যবহার করতে হয়, কীভাবে কী হয়। তো উনি না, মানে বসন্তবাবু কিছুটা মুখে বলে, কিছুটা আকার ইঙ্গিতে, মানে ওনার তো ওইভাবে আকার ইঙ্গিতে কথা বলার অভ্যাস নেই, এবং উনি জানেও না যে এই ধরনের মানুষের সাথে কীভাবে আকার ইঙ্গিতে কথা বলতে হয়। তো উনি কোনোভাবে একটা বোঝানোর চেষ্টা করলেন যে উনি কিছু জানেন না। আচ্ছা, এখানে বলি, মেয়েটা কিন্তু জানে যে ওর কাছে কখন কোন মানুষ আসবে এবং সেটা কতক্ষণ পরে আসবে, কারণ মেয়েটা হাতের 5টা আঙুল দেখিয়ে এই বসন্তবাবুকে বোঝানোর চেষ্টা করেছিল যে 5টা মিনিট অপেক্ষা করুন, কেউ একজন আসবে, আপনি তার থেকে জিজ্ঞেস করে নেবেন। মানে ওটা তখনও উনি পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু ওনাকে হাতের 5টা আঙুল দেখিয়ে যে একটু অপেক্ষা করতে বলছে সেটা বুঝতে পারে বসন্তবাবু। এবং সত্যি সত্যি 5 মিনিট পরে একটা দম্পতি আসে, মানে একটা লোক, একজন মহিলা, এবং তাদের বয়স ওই 30-35-এর আশেপাশে হবে। তো সেই সময় আসে, এবং আসার পরে তারা জিনিসটা নেয়। এবার বসন্তবাবুকে তখন ইশারা করে ওই মেয়েটা মানে ইশারা করছে এবং বোঝানোর চেষ্টা করছে যে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি ওদেরকে করতে পারেন, কারণ মেয়েটা জানে যে যারা ওনার মেয়েটার কাছ থেকে জিনিস নেয় তারা এই বিষয়ে সব কিছু জানে, এবং মেয়েটা এটাও জানতো যে বসন্তবাবু কিছু জানে না। যাই হোক, তো ওই যে দম্পতি ছিল তারা যে খুব ইন্টারেস্টেড ছিল এই বিষয়ে কথা বলতে, তা কিন্তু নয়। বসন্তবাবু তাদেরকে একবার প্রশ্ন করে, তারা কিন্তু কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বার যখন বলে, তখন মেয়েটাও ওই দম্পতিকে একটু ইশারা করে, এবং সেই দম্পতি তখন বলে যে এই জিনিসটা কী এবং সেই জিনিসটা দিয়ে কীভাবে কী করতে হয়। তো ওই দম্পতি যখন বলে যে এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা মানে পুরো ভারতবর্ষের নাকি
বিভিন্ন জায়গার যে নদী রয়েছে সেরকমই 13টা নদীর চরের বালি এবং বিভিন্ন ধরুন যেখানে শ্মশানের কাজকর্ম হয় সেরকমের কিছু জিনিস দিয়ে বানানো একটা দ্রব্য। এবং সেই যে জিনিসটা রয়েছে তার ভিতরে নাকি একটা কাগজে একটা মন্ত্র লেখা রয়েছে, কাগজ পেঁচে একটা মন্ত্র লেখা রয়েছে, এবং সেই মন্ত্রটা নাকি পাঠ করতে হয়। মানে যে জিনিসটা নেবে তাকে প্রত্যেক দিন সকালবেলা মানে একদম সূর্য উদয়ের আগে তো ওটা পাঠ করতে হয়। এবং এটা টানা 1 মাস অবধি করতে হয়। সেটা একটা মানে যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে 1 মাস। এবং ওই মন্ত্রটাই রাতের বেলা মানে সে যদি থাকে বা তার সাথে যদি কেউ থাকে তাদেরকে, মানে খুব বেশি লোকজন হলে হবে না, 2-3 জন ম্যাক্সিমাম, ঘর বন্ধ করে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে তার সাথে আরও কিছু জিনিসপত্র লাগে, বললো সেটাও নাকি একটা কাগজে চিরকুটে লেখা রয়েছে, কাগজটা ভাঁজ করে ওই পুটলির মধ্যেই রয়েছে, এবং সেই মন্ত্রটা বারবার পাঠ করে যেতে হয়। এবং সেই মন্ত্র বারবার পাঠ করতে করতে এবং যাকে তুমি আনতে চাইছো, ধরো ওই যে বললে মানে ওই যে লোকটা বলেছিল যে কোনো মৃত মানুষের আত্মাকে আনা যায়, সেটা তা সেই মানুষটার কথা চিন্তা করতে হবে। এবং এই কাজটা 3 বারের বেশি করা যায় না। মানে একটা ওরকম মৃত মানুষের আত্মাকে ওরা বলে যে 3 বারের বেশি ওভাবে ডাকা যায় না। এবং এই জিনিসটা হওয়ার পরে পরবর্তীতে কি হবে না হবে, কি করতে হবে না হবে, সেটা নাকি স্বপ্নাদেশ পাওয়া যায়। মানে সে স্বপ্নে বাকি আদেশ পাবে যে তাকে এরপরে কি কি করতে হবে। এবার এইটুকু বলে ওই দম্পতি চলে যায়। এবার এটা যখন এই বসন্তবাবু শোনেন, ওনার স্বাভাবিকভাবেই খুব অবাক লাগে এবং খুচখাচ প্রশ্ন ওনার মনে আরও থেকে যায়, কিন্তু মেয়েটাকে জিজ্ঞেস করার উপায় নেই, কারণ মেয়েটা কথা বলতে পারে না। এবং দেখে যে ঠিক আর একটা মহিলা আসে, বয়স্ক একজন মহিলা, তিনি এসে জিনিসটা নিয়ে এবং সাথে সাথে মেয়েটাও চলে যায়। এবং মেয়েটা যে ওই ভিড় স্টেশন চত্বর দিয়ে যে কোথায় দিয়ে চলে যায় সেটা কিন্তু আর বসন্তবাবু দেখতে পায় না। এবার বসন্তবাবু তো জিনিসটা পকেটে করে ভরে নিয়েছে। যাই হোক, তারপর উনি পিসিমার বাড়িতে যান, সেখানে গিয়ে যা টুকটাক কাজ ছিল করে উনি বাড়ি চলে আসেন। এবার বাড়ি আসার পরে উনি এবার চিন্তা করছিলেন যে এই কথাটা উনি ওনার স্ত্রীকে জানাবেন কি জানাবেন না। কারণ সারাদিন ওনার স্ত্রী, যেহেতু উনি যে কটা দিন থাকেন না, স্ত্রীকে দোকানটা সামলাতে হয়, রান্নাবাড়ি করতে হয়, ঘরের যা টুকটাক কাজকর্ম থাকে সেটাও করতে হয়। এবার উনি ভাবলেন যে না, এই জিনিসটা আমি একা করতে পারবো না, আর উনি যখন এই জিনিসটা করবেন তখন ওনার স্ত্রী দেখতেই পাবে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমার স্ত্রীকে আমি কথাটা বলি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, বহু বছর আগে যখন ওনার ছেলে প্রথম ওরকম কলেজ মানে ফাইনাল পরীক্ষা হতে হতেই বিয়ে করে, তো তখন ওনাদের পরিবারে একটা বিশাল ঝড় এসেছিল। মানে কেউ ভাবতে পারেনি যে ওনার ছেলে একটা এরকম কাজ করবে, আর ওনারা আগে থেকে কোনো টেরও পাননি। তো সেই সময় ওনার ছেলের যাতে একটু সুবুদ্ধি হয়, যাতে সে ঠিকঠাক মতোভাবে কাজকর্ম করে, সব কিছু যাতে ঠিকঠাক থাকে, সেই জন্য ওনারা এক সময় মানে বহুদিন আগে আর কি, ওনার ছেলের যে সময় ঘটনাটা ঘটিয়েছিল, তো সেই সময় ওনারা একটা তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু সেখানে তারা বিভিন্ন রকমের জিনিসপত্র তাবিজ কবজ করে, কিন্তু তাতে টাকা পয়সা খরচা হয়েছিল ঠিকই, কিন্তু কোনো উপকার হয়নি। আলটিমেটলি ওনার ছেলে কিন্তু তার কয়েক বছর পরে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং সেও যে খুব ভালো আর্থিক অবস্থায় রয়েছে সেরকমও কিছু নয়। তো তারপর থেকে না, মানে এই বসন্তবাবুর ওয়াইফ এগুলোর প্রতি খুব একটা যে মানতেন বা এগুলো নিয়ে যে ওনার খুব ভালো ধারণা ছিল তা কিন্তু নয়। যাই হোক, তো সব কিছু চিন্তা করে উনি ভাবলেন যে না, ওকে তো বলতেই হবে, তোকে আমি জানাই। তো বসন্তবাবু কী করলেন, ওনার স্ত্রীকে পুরো ঘটনাটা বললেন এবং জিনিসটা দেখালেন যে দেখো, আমি বহুদিন থেকে দেখছি এবং অনেক মানুষই নিয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে কেউই এই বিষয়ে খুব একটা কেউ কথা বলতে চায় না। আর ওরকম একটা স্টেশনের টিকিট কাউন্টারের সামনের চত্বর, বুঝতেই পারছেন, এই সমস্ত কথা তো ওইভাবে জোরে জোরে বলা যায় না। আর অচেনা মানুষ কেউই নিজের পারিবারিক সমস্যা নিয়ে অন্য কারোর কাছে বলবেও না। তো ওনার স্ত্রী সব শুনে সেও খুব অবাক হয়ে যায় যে এরকম আবার হয় নাকি। তো তখন বসন্তবাবু বললেন যে দেখো, আমরা একবার দেখতে পারি বিষয়টা কি, আর আমি মাত্র 250 টাকা দিয়েছি, আমি জানিও না এটার অ্যাকচুয়ালি কত দাম, তো দেখা যাক কি হয়। তো এরপরে মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা, একরাশ সন্দেহ, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওনারা ডিসিশন নিলেন যে ওনারা দেখবেন ব্যাপারটা কি হয়। এবং ওনারা ঠিক করলেন যে পরের দিন থেকেই ওনারা
এই বিষয় নিয়ে কাজ শুরু করবে। তো এবারে যেটা হলো, সকালবেলা উঠে বসন্তবাবু এবং ওনার স্ত্রী দুজনে মিলে ওই যে পুঁটলিটা মতো ছিল লাল কাপড়ে মোড়া, সেটা ওনারা খোলেন এবং খোলার পরে দেখতে পান যে ওই একটা পুঁটলি রয়েছে, সেই পুঁটলির ভিতরে আর একটা কাপড় আছে এবং সেই কাপড়ের মধ্যে দুটো ছোট ছোট আরও ছোট ছোট আর কি ওরকম পুঁটলি টাইপের কিছু একটা আছে এবং ওই প্রত্যেকটা পুঁটলিকে একটা কাগজ দিয়ে মুড়ে রাখা, সেটার মধ্যে আবার সুতো দিয়ে বাঁধা রয়েছে। তো উনি প্রথমে একটা পুঁটলি খোলেন এবং সেই পুঁটলিতে একটা মন্ত্র লেখা ছিল এবং সেই পুঁটলির ভিতরে একটা ছাই ভস্য টাইপের যেরকম ডাস্ট কিছু হয় সেই রকম একটা জিনিস দেয়া রয়েছে এবং ওই পুঁটলিটা ছাড়া আর একটা পুঁটলি রয়েছে, সেটা আরেকটু বড় এবং সেটায় দুটো কাগজের ওরকম চিরকুট মতো দেয়া রয়েছে এবং তার মধ্যে একটা একটা কিছু সাংকেতিক রয়েছে জিনিসপত্র। সেটা মানে দেখবেন কোনো কোনো জায়গায় মন্দিরে শ্রীযন্ত্র থাকে যে, সেখানে দেখবেন কিছু সাংকেতিক জিনিসপত্র থাকে, এটা কিছুটা সেরকমই, কিন্তু একেবারেই সেটা মন্দিরের কোনো শ্রীযন্ত্রের মতো নয়, সেটা একটু অন্যরকম। এবং তার সাথে দুটো কাগজের টুকরো রয়েছে চিরকুট এবং সেখানে কিছু একটা লেখা রয়েছে ইনস্ট্রাকশন, আর তার সাথে আরেকটা মন্ত্র রয়েছে। এবার যেটা সকালবেলা উঠে সূর্যোদয়ের আগে উঠে পড়তে হবে, তো উনি এবং ওনার স্ত্রী দুজনে মিলে ওই মন্ত্রটা পাঠ করে এবং ওই মন্ত্রের নিচে লেখা ছিল যে ওই পুঁটলিতে যে জিনিসটা রয়েছে সেটা খুব সামান্য, মানে একদম জাস্ট আঙুলের টিপে করে একটু নিয়ে জিভে ছুঁয়ে মাথায় ঠেকিয়ে নিতে হবে। তো ওনারা দুজনে সেটাই করেছেন এবং তাছাড়া যে অন্য যে আর একটা পুঁটলি ছিল সেখানে যে একটা কাগজ ছিল সেখানে একটা কথা লেখা ছিল, যেটা কিন্তু ওই দম্পতি বলেনি। সেটা হচ্ছে যে যেহেতু কোনো মানুষ যখন মারা যায়, তারা মানে ধরে নেওয়া হয় যে তারা তাদের আর কি আত্মার তো আর বলা হয় যে আত্মা কখনোই মরে না, সেটা এক দেহ থেকে অন্য দেহে ট্রান্সফার হয়। এবার যখন কোনো একটা মানুষ মারা যায় সেটা একটা অন্য লেভেলে চলে যায়, সে তো আর সাধারণ মানুষেরা যে লেভেলে থাকে বা যে জায়গায় সহাবস্থান হয় সেখানে তো আর আত্মা থাকে না, তো তারা একটা অন্য লেভেলে থাকে এবং তাদের মধ্যে একটা আলাদা ক্ষমতা থাকে। এবার ওই যে চিরকুটটা ছিল সেখানে লেখা ছিল যে মানে কোনো মানুষ ওই চিরকুটে যেভাবে লেখা রয়েছে সেই জিনিসটাকে যদি ফলো করতে পারে, মানে যেভাবে লেখা রয়েছে সেটাকেই যদি সেভাবে করতে পারে, তাহলে ধরুন কেউ নিজের কোনো খুব কাছের কাউকে সে হয়তো বহু বছর আগে হারিয়ে ফেলেছে, তাকে হয়তো ডাকলো এবং সেই আত্মার ভিতরে না একটা ক্ষমতা থাকে, সে নিজে হোক বা সে অন্য কোনো বড় আত্মার শক্তি নিয়ে হোক, তার নাকি ক্ষমতা থাকে যে সে অন্যকে অনেক কিছু দিতে পারে। মানে দিতে পারে বলতে আমি মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কথা বলছি। তো ধরুন আপনার কোনো কাজ আটকে আছে বা আপনি ধরুন চাইছেন যে কোনোভাবে আপনার কাছে প্রচুর টাকা পয়সা চলে আসুক, এইরকম কিছু একটা করার মতো ক্ষমতা কিন্তু সে আত্মার থাকে, যেটা ওখানে লেখা ছিল। তো তার জন্য একটা আলাদা মন্ত্র রয়েছে এবং ওই যে সাংকেতিক একটা চিহ্ন মতো রয়েছে, তো ওখানে লেখা রয়েছে বালি দিয়ে সেই চিহ্নটা আঁকতে হবে, মানে বালি ফেলে মাটির উপরে তারপরে ওই আঙুল দিয়ে 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 যেভাবে আর কি ওই চিহ্নটা করা আছে সেরকম করতে হবে। এবং এই জিনিসটা করার সময় যেটা ওই দম্পতি বলেছিল যে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে এবং খুব একান্তে কাজটা করতে হবে এবং 3 জনের বেশি ওই কাজটা কিন্তু একসাথে করা যাবে না। এবারে বসন্তবাবু যেটা ইমেলে মেনশন করেছেন যে উনি ওনার বাবা বা মা কাউকে একজনকে উনি মানে যখন উনি এটা শুনেছিলেন তখনই ওনার মনে এসেছিল, মানে যেটা উনি ব্যাখ্যা করেছেন যে বসন্তবাবুরা 3 ভাই ছিলেন। তো জমি জমা কিছু সংক্রান্ত বিষয় নিয়ে এই বসন্তবাবুর সাথে বাকি যে 2 ভাই ছিল তাদের একটা মানে বিবাদ বাধে যখন ওনার বাবা মায়েরা মারা যান। এবার সেটা নিয়ে একটা ওনার মনে ক্ষোভ, একটা রাগ ছিল যে ওনার বাবা মা বেঁচে থাকাকালীন যদি সম্পত্তিটা ভাগ করে দিত তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাটা হতো না। তো এরকম কিছু আরও পারিবারিক ব্যাপার ছিল, সেটা ওই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার। তো সেই জন্য উনি যেদিন এটা শুনেছেন সেদিন উনি ভেবেছে যে সত্যি যদি এটা সম্ভবপর হয় উনি ওনার বাবার আত্মাকে ডাকবেন এবং অবভিয়াসলি উনি নিজে জীবনে
আরেকটু বেশি টাকা পয়সা জমাতে চেয়েছিলেন, আরও বেশি টাকা পয়সা রোজগার করতে চেয়েছিলেন। ওনার ছেলের বউ যাতে বাড়িতে এসে থাকে, সংসারে যে অভাবটা রয়েছে, কিছুটা হলেও ওনাদের অভাব ছিল, তো সেইগুলো যাতে কেটে যায়। তো সব কিছু মিলিয়েই কিন্তু ওনার মনে হয়েছিল যে এই জিনিসটা দিয়ে একবার ট্রাই করা যেতে পারে, যাতে করে ওনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে অনেকটাই সমাধান করা সম্ভবপর হয়। এইবারে যেটা হলো সেটা হচ্ছে, ওনারা সকালের যে ক্রিয়াদি ছিল সেগুলো তো ওনারা কমপ্লিট করলেন, এবং সেটা কমপ্লিট করার পরে ওনারা ভাবলেন যে এবার রাতের বেলা, সেই দিনই উনি ঠিক করেন, উনি আর ওনার স্ত্রী, যে ওনার বাবার আত্মাকে ডাকবেন। এবার তার জন্য কিছু জিনিসপত্রের কথা ওইখানে ওই চিরকুটে উল্লেখ ছিল, তো খুবই সামান্য সাধারণ কিছু জিনিসপত্র, এবং মেন ছিল ওই যে পুটলিটা, তার মধ্যে একটা তো ছাই ভস্য মতো ছিল, আর তার মধ্যে যে একটা বড় পুটলি ছিল সেটা একটায় ছাই ভস্য আরেকটু ছিল, এবং তার সাথে আর একটা গুঁড়ো গুঁড়ো টাইপের কিছু একটা ছিল। সেটা যে এক্স্যাক্ট কী সেটা কিন্তু উনি জানতেন না। যাই হোক, তো উনি ওনার স্ত্রীকে বললেন যে দেখো, আমাদের তো মোটামুটি অনেকটা বয়স হয়েই গেছে, কিন্তু আমরা যদি এই বয়সেও কিছু বেশি টাকা পয়সা জমাতে পারি, বা আমাদের সমস্যাগুলো, যেগুলো আমাদের পারিবারিক সমস্যা আছে, সেগুলো যদি সমাধান হয়ে যায়, তাহলে হয়তো আমরা বাকি জীবনটাও ভালো করে কাটাতে পারবো। আর আমাদের ছেলে মন মতো জীবনে চাকরি বাকরি করেনি, বা ও সেভাবে জীবনে এখনও দাঁড়ায়নি, তো সেই জায়গাটাও হয়তো ভালো হয়ে যাবে। তো চোখে একটাই স্বপ্ন নিয়ে বসন্তবাবু এবং ওনার স্ত্রী বিকেলবেলা থেকে সমস্ত আর কি আয়োজন করে ফেললেন, যে রাতের বেলা ওই মন্ত্র এবং ওই সাংকেতিক চিহ্ন এঁকে ওনার মানে 3বারই যেহেতু ডাকা যাবে, তো ভাবলেন যে বসন্তবাবুর বাবাকে ডাকা হবে, এবং যাতে ওনাদের আর্থিক কষ্ট, ওনাদের বয়স হয়েছিল, কিছু শারীরিক সমস্যাও ছিল, সেগুলো থেকেও যাতে ওনারা মুক্তি পেতে পারে সেইটা জানাবে। এবং ওই চিরকুটে এটাও মেনশন করা ছিল যে এই যে দ্রব্যটা রয়েছে, এই দ্রব্যটা মানে ওই দম্পতিও বলেছিল যেটা সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। আচ্ছা, ওই চিরকুটে কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে লেখা ছিল, সেটা হচ্ছে যে ওই দ্রব্য দিয়ে যখন ওই ক্রিয়াদিটা শুরু করা হবে, আত্মাকে নিজের ঘরে নিজের সামনে আনার, তো সেখানে লেখা ছিল যে সেটা ওইভাবে কিছু দেখা যাবে না, কিন্তু খুব ক্ষীণ এবং একটা হালকা শব্দ শোনা যাবে, যেটা থেকে বোঝা যাবে যে সেই আত্মা এসে উপস্থিত হয়েছে, এবং সে যে কথাগুলো বলবে সেই কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। কারণ মানে যেহেতু একটা আত্মা মৃত্যুর পর একটা অন্য স্তরে চলে যায়, তাকে যখন এই মানব জীবনের এই স্তরে ডাকা হয়, তখন তারও নাকি খুব কষ্ট হয়। ফলে একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে কথা বলতে পারে, আত্মা এসে কিন্তু কখনোই সেভাবে কথা বলবে না। তো তার কথা বলতে কষ্ট হবে, সে কথা হয়তো অনেক সময় বোঝা যাবে না। তো ওখানে পরিষ্কার মানে একদম লেখা ছিল যে কথাগুলো ভালো করে শুনতে হবে, এবং সেই সময় প্রদীপ বা মোম যেটাই আপনি জ্বালাবেন না কেন, সেটা কিন্তু নিজে থেকে নিভোনো যাবে না। মানে ওই যে চিরকুটে লেখা ছিল যে কীভাবে কাজটা করতে হবে, সেখানে এটা পরিষ্কারভাবে বলা আছে যে এটা কিন্তু ওভাবে নিভোনো যাবে না, বা নিজে থেকে নিভোনো যাবে না। যদি মানে ওই আত্মা এসে তার কাজ হয়ে গেল, সে আবার নিজের স্তরে ফিরে গেল, তখন ওই প্রদীপ বা মোম যে আগুনের শিখাটাই আপনি জ্বালাবেন না কেন, সেটা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে যে ওনারা সমস্তটাই পড়লেন, শুনলেন, এবং সমস্ত সেই মতো আয়োজন করে ঠিক রাত 12টা নাগাদ ওনারা এই কাজ করা শুরু করলেন। এবার তো ওনারা কি করলেন, দরজা জানলা সব বন্ধ করে ওনারা স্বামী স্ত্রী ঘরের মধ্যেই, মানে ওনাদের দুটো বড় বড় বেডরুম ছিল আর একটা ছোট ঘর ছিল, তো অন্য বেডরুমের যে খাটটা ছিল সেই খাটটা এমনি মোটামুটি ছোটোই ছিল, তো খাটটাকে একটা সাইড করে ঘরের মধ্যে বেশ অনেকটা স্পেস হয়ে যায়। তো সেখানটায় ওনারা বসেন, এবং ঠিক যেভাবে বালি দিয়ে ওই সাংকেতিক চিহ্নটা আঁকার কথা লেখা ছিল, তো সেটা আঁকে, এবং আঁকার পরে ওনারা যেটা করেন, ওই একটা প্রদীপ জ্বালান, এবং বেশ যে প্রদীপটা ওনারা জ্বালান, সেই প্রদীপটা বেশ অনেকটা করে সর্ষের তেল দিয়ে ভালো করে ওনারা প্রদীপটা জ্বালান, এবং তার সাথে ওই পুঁটলিতে যে জিনিসটা ছিল, যে দ্রব্যটা আর কি ছিল, সেইটা সামনে রাখেন, এবং ওখানে যে মন্ত্র ছিল সেই মন্ত্রটা পাঠ করতে থাকে ওনারা দুজনেই, এবং এক মনে ওই বসন্তবাবু ওনার বাবার কথা চিন্তা করতে থাকে।
এবার যেটা হলো সেটা হচ্ছে যে ওনারা বেশ কিছুক্ষণ হয়ে যায় এই একই কাজ করতে থাকেন। মন্ত্রটা ক্রমাগত পড়ছে এবং ওই সাংকেতিক চিহ্নটার উপরে একটা জায়গায় একটুখানি সিঁদুর আর আরেকটা জায়গায় একটুখানি তেল রাখার নির্দেশ ছিল। তো সেরকম ওনারা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ঠাজিয়ে বসে আছেন এবং ওরকমভাবে ওই মন্ত্রটা বারবার পাঠ করছে আর ওনার বাবার কথা চিন্তা করছে। এইবারে বেশ কিছুক্ষণ যখন হয়ে গেছে বাট কিছুই হচ্ছে না, বসন্তবাবু ভাবছে যে আমি তাহলে কি ভুল করছি, আমরা তো মন দিয়ে ডাকছি, তারপর ওই যে জিনিসটা পাঠ করতে বলছে সে পাঠটাও করছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এবার ওখানে একটা জিনিস মানে লেখা ছিল যে এই কাজটা করতে বসলে একদম মানে কথা মানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই করতে হবে এবং যখন তখন কিন্তু ওঠা যাবে না যতক্ষণ না ওই প্রদীপটা বন্ধ হয়। এবার ওনারা ভাবছেন যে ঠিক আছে আরও সময় হয়তো লাগবে, ওনারা ওভাবে মানে মন্ত্রটা বলে যাচ্ছে আর ওদিকে প্রদীপটা জ্বলছে, ঘরের দরজা জানলার সমস্ত কিছু বন্ধ। আর রাত 12টার সময় বুঝতেই পারছেন বেশ চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেছে। এইবারে হঠাৎ করেই পাশের ঘর থেকে হুড়মুড়িয়ে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ, মানে বীভৎস রকমের একটা বড়সড় আওয়াজ, মনে হচ্ছে যেন ঘরের ভিতরে মানে পাশের ঘরের ভিতরে যত জিনিস আছে কেউ জোরে ঠেলে ফেলে দিল। এবার ওনারা দুজন না প্রচণ্ড ঘাবড়ে যান, কী হলো ব্যাপারটা, ঘরের দরজা জানলা বন্ধ, মানে বাড়িতে ওনারা দুজন ছাড়া স্বামী স্ত্রী আর কেউ নেই, আর রাত 12টার সময় পাশের ঘর থেকে এরকম হুড়মুড়িয়ে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ, এটা একেবারেই মানে অস্বাভাবিক। এবং খুব ভয় আর একটা চিন্তা নিয়ে কিন্তু প্রথমে এই বসন্তবাবুর ওয়াইফ ওনাকে বলে কি হলো বলো তো, এই বলে উনি উঠতে যায়। এবার ওখানে যেটা লেখা ছিল ওই চিরকুটে যে যখন তখন ওঠা যাবে না। এবার সঙ্গে সঙ্গে বসন্তবাবু ওনার স্ত্রীর হাতটা চেপে ধরে বলছে না তুমি এখন একদম উঠো না, এখানে কিন্তু ওঠা যাবে না। এবার ওনারা যে ঘরে বসে কাজগুলো করছিলেন সেই ঘরে কিন্তু কিচ্ছু হচ্ছে না, সেই ঘরটা কিন্তু একদম স্বাভাবিক রয়েছে। এবং ওনারা তখন বুঝতে পারছে আবার পাশের ঘর থেকে হুড়মুড়িয়ে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে। এবার বসন্তবাবু কিন্তু এই টাইমে খুব ঘাবড়ে যান, কিন্তু কি করবেন কিছু বুঝতে পারছে না। এবং অলরেডি ওনাদের যে এই সময়টা ওই মন্ত্রটা বারবার উচ্চারণ করতে হবে, সবসময় চিন্তা করতে হবে, সেই জায়গাটা ব্যাঘাত ঘটলো, মন্ত্রটা ওনারা উচ্চারণ করা থামিয়ে দিয়েছিলেন। এইবারে ওনারা ভাবছে যে কী করবে, উঠে কি দেখবে। এবার অদ্ভুতভাবে ওই যে সামনে বালি ফেলে যে সাংকেতিক চিহ্নটা ওনারা এঁকেছিলেন চিরকুটটা দেখে, সেই সাংকেতিক চিহ্নটা মনে হলো যেন মানে বালি দিয়ে আঙুল দিয়ে 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 যেভাবে ওনারা তৈরি করেছিলেন, মনে হলো কেউ যেন বা কিছু একটার দ্বারা ওই সাংকেতিক চিহ্নটা যেন বালি দিয়ে কেউ মানে সরিয়ে সরিয়ে দিয়েছে এবং যে চিহ্নটা ওনারা এঁকেছিলেন সেটা আর নেই, সেটা নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু প্রথম এই বসন্তবাবু খেয়াল করেন এবং এটা দেখে উনি ভীষণ রকমভাবে মানে ঘাবড়ে যান যে ব্যাপারটা কি হলো, আমরা দুজন এখানে বসে রয়েছি, একটু আগেও চিহ্নটা ঠিকঠাক ছিল এবং সিঁদুর আর তেল যেখানটা রাখার কথা ছিল সেই জায়গাতে কিছুটা সিঁদুর পড়ে গেছে, কিছুটা তেল পড়ে গেছে এবং ওনারা বুঝতে পারলেন না যে ব্যাপারটা হলোটা কি। এবার তো মানে খুব ভয় লাগছে। এর মুহূর্ত কিছু পরে হয়তো 1-1.5 মিনিটের মধ্যে বসন্তবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই দেখছে যে ওনাদের ঘরে যে সর্ষের তেলের যে প্রদীপটা ওনারা জ্বালিয়েছিলেন সেই প্রদীপটা ফরফর ফরফর করে নড়ছে, মনে হচ্ছে যেন পাশ থেকে কেউ ফু দিচ্ছে এবং তার জন্য মানে ভীষণ রকমভাবে নড়ছে শিখাটা। এইবারে দেখুন এই বিষয়গুলো সম্পর্কে বসন্তবাবু খুব একটা জানতেন না ঠিকই, কিন্তু ওনার কেন জানি না মনে হলো ওই যে বলেছিল মানে ওইখানে যে লেখা ছিল যে যখন কোনো আত্মা তাদের বিশ্বব্রহ্মাণ্ডের তাদের যে লেভেল রয়েছে, তাদের যে স্তর রয়েছে সেই স্তর থেকে যখন নর্মাল মানে যে মানুষ নর্মাল যে সাধারণ মানুষের যে লেভেল পৃথিবীতে সেইখানে যখন নেমে আসে তখন তাদের খুব কষ্ট হয়। এবং উনি তখন এই কথাটা মনে আসতে উনি ওনার স্ত্রীকে ফিসফিস করে বললেন যে একদম মুখে কোনো আওয়াজ করো না, কোনো ভয় পেও না, আমি তো ডাকছিলাম তো হয়তো আমার বাবার আত্মা চলে এসেছে। এবার সেই আত্মাকে তার ওইভাবে দেখা যায় না, সে নিজের উপস্থিতিটাকে জানান দেওয়ার চেষ্টা করে, তো সেটাই হয়তো হয়েছে, তুমি কিন্তু কোনো কথা বলো না, একদম উঠবে না, তুমি মন্ত্রটা বলতে থাকো। তো ওনার স্ত্রী তাই করা শুরু করলেন,
কিন্তু ঘরের মধ্যে উনি যেটা বলে মানে লিখেছেন ইমেলে, পুরো ঘরের মধ্যে একটা অদ্ভুত রকমের মানে বাতাসের যেন সৃষ্টি হলো, যে বাতাসটা মানে ঘরের মধ্যে যদি একটা প্রদীপ জ্বলে এবং প্রদীপের শিখাটা একেবারে ছোট নয়, বড়ই, তো ঘরটা কিছুটা হলেও আলোকিত হবে, কিন্তু ঘরের মধ্যে যেন একটা কীরকম মানে পরিস্থিতির সৃষ্টি হলো এবং একটা বাতাস বইতে লাগলো, যে বাতাসটা হচ্ছে প্রচণ্ড গরম একটা বাতাস। এবং সেই বাতাসটা যখনই গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে বেশ একটা গরম হাওয়া যেন পাস করে চলে গেল। কিন্তু মানে ওনারা চুপচাপ রয়েছেন দুজনে, মুখ থেকে কোনো কথা বলছেন না, কিন্তু পরিষ্কার মনে হচ্ছে যেন হাওয়ার একটা শব্দ ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং শুধু ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তা নয়, পাশের ঘর থেকেও মনে হচ্ছে একটা তীব্র হাওয়ার শব্দ আসছে। এবার এমতাবস্থায় বসন্তবাবু বোঝার চেষ্টা করছিলেন যে মানে উনি তো ভাবছেন যে ওনার বাবার আত্মা এসছে, তো উনি ভাবছেন যে কিছু কি বলছে, তাহলে আমি মানে কথা বলা শুরু করব। তো উনি বোঝার চেষ্টা করছেন, কিন্তু উনি কিছু বুঝতে পারছেন না। তো যখন উনি দেখছেন যে ঘরের মধ্যে একটা কিছু ঘটছে এবং প্রদীপের আলোটা শিখাটা প্রচণ্ড রকমভাবে নড়ছে, তখন না উনি ওনার বাবার উদ্দেশ্যে একটা কথা বলেন যে তুমি এসেছো, তুমি এই ঘরে এসে দাঁড়াও, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি ঘরের সামনে এসে দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। এই বলে উনি একটা কথা জিজ্ঞেস করেন। এবার ঘরের মধ্যে যে কিছু একটার উপস্থিতি ছিল সেটা কিন্তু বসন্তবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই কিন্তু সেটা বুঝতে পারে, সেটা বুঝতে কিন্তু কারোরই কোনো অসুবিধে হয় না। এইবারে যে প্রশ্নগুলো উনি করেছিলেন সেই প্রশ্নগুলো করার পরে উনি কিন্তু কোনো উত্তর পেলেন না, কিন্তু ঘরের মধ্যে একটা ওই গরম বাতাস যেন ক্রমাগত ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে মুহূর্তের মধ্যে মানে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে উনি দেখেন, বসন্তবাবু দেখেন যে ওনার বউ মানে ওনার স্ত্রীকে আর কি, ওনার স্ত্রী তো বসেছিলেন ওনার ঠিক অপোজিটে, ওনার স্ত্রী মনে হলো যেন কেউ ওনার স্ত্রীর গলার পিছনটা ধরে কেউ ওনাকে তুললো এবং তুলে মুহূর্তের মধ্যে মানে ওনার চোখের সামনে ঘটনাটা ঘটে, মুহূর্তের মধ্যে ওনার স্ত্রী উঠে পড়ল, মনে হচ্ছে জোর করে কেউ কাঁধ ধরে বা গলা ধরে ওনাকে তুললো এবং সপাটে ওনাকে উল্টো দিকের যে দেয়াল ছিল সেই দেয়ালে মনে হলো যেন ওনার কপালটা গিয়ে ঠাস করে লাগলো এবং সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীর কিন্তু কপালটা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। এবং ওই জিনিস দেখে বসন্তবাবু উঠে পড়েছেন, উঠে পড়ে উনি ওনার স্ত্রীকে ধরেছেন এবং উনি বলছেন এটা কি হলো, তুমি হঠাৎ করে এইভাবে উঠে পড়ে মানে দেয়ালের মধ্যে কেন নিজের মাথাটাকে ঠুকলে। এবার ওনার স্ত্রীর তখন ওরকম গলগল করে রক্ত পড়ছে কপাল থেকে, উনি না কিছু বলতে পারছে না। এবং যে জিনিস উনি দেখেছেন সেটাতে উনি স্পষ্ট একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে ওনার স্ত্রী হয়তো উঠে পড়তে পারে কোনো একটা অস্বস্তিতে বা ভয় যাই হোক, কিন্তু হঠাৎ করেই সে অত সজোরে নিজের কপালটা নিশ্চয়ই দেয়ালে ঠুকবে না। এবং যে মুহূর্তে বসন্তবাবু উঠে পড়লেন সেই মুহূর্তে বসন্তবাবু পরিষ্কার বুঝতে পারছে ওনার গলাটাকেও পিছন থেকে একদম জোরে চেপে ধরেছে এবং যে জিনিসটা চেপে ধরেছে সেই জিনিসটার হাতের মতো কিছু একটা, কিন্তু মানুষের যেমন নর্মাল হাত হয় বা তার 5টা আঙুল থাকে সেরকম আঙুল বা হাতকে উনি স্পর্শ করে বা সেটার অনুভূতিটা যেটা ছিল সেটা হাতের মতো অনুভূতি ছিল না, কিন্তু যেটা ছিল সেটা প্রচণ্ড মারাত্মক একটা আর কি প্রচণ্ড মারাত্মক গ্রিপ। এবং একটা মুহূর্তের জন্য ওনার মনেও হয় যেই বুঝি ওনার দমটা বন্ধ হয়ে যাবে। এবার সেই সময় ওনার স্ত্রী কি করেন, ওই অবস্থায় কপাল ফেটে গেছে উনি বসেছিলেন, উনিও বুঝতে পারেন যে ওনার স্বামীর কিছু একটা সমস্যা হচ্ছে। তো উনি তখন কি করেন, ওই ঘরের যে আলো রয়েছে সেই আলোটা উনি জ্বালানোর জন্য মানে কোনো রকমে উঠে উনি সুইচ বোর্ডের দিকে যান এবং যেই মুহূর্তে উনি ঘরের আলোটা এক হাতে সুইচটা অন করেন এবং অন্য হাত দিয়ে উনি জানলাটা ধাক্কা মেরে খোলেন এবং অদ্ভুতভাবে যেই মুহূর্তে জানলাটা খুললো এবং লাইটটা জ্বললো ঘরে, ধপাস করে মনে হলো যেন মানে বসন্তবাবুর গলাটাকে কেউ সজোরে ছেড়ে দিল এবং উনি মাটিতে মুখ থুবড়ে পড়লেন। এবং যখন ঘরের লাইটটা খোলা হলো মানে লাইটটা যখন জ্বললো তখন ওনারা দেখছেন যে পুরো ঘরটা পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। মানে ঘরে ওনাদের একটা খাট ছিল, যে খাটটাকে ওনারা এক পাশ করে দিয়েছিলেন, ঘরে টুকটাক জিনিস ছিল, সমস্ত কিছু মনে হচ্ছে একবারে লণ্ডভণ্ড হয়ে আছে। এবং দুজনেই কিন্তু মানে ওনার স্ত্রী তো যথেষ্ট
মানে ভালোভাবেই ওনার ওই ক্ষতিটা হয়েছিল, কপালটা কেটে যায় এবং বসন্তবাবুরও পুরো গলায় না কালশিটের দাগ পড়ে যায় মুহূর্তের মধ্যে। তো কি করবে ওই সময় কোনো রকম ডাক্তারখানা ওসব কিছু খোলাও নেই, আর যদি যেতে হয় তখন ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু ঘরের মধ্যে গিয়ে ওনারা প্রথমে ওনার স্ত্রীকে জল ঠল দিয়ে দেয় এবং কপাল থেকে রক্তপাতটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ওষুধ দিয়ে মোটামুটি ব্যান্ডেজ করে রেখে দেয়। আর এদিকে বসন্তবাবুর ঘাড়ে গলায় এত ব্যথা হয়, মানে কালশিটে দাগ তো পড়েইছে, এত গলায় ব্যথা হয়েছে ঘাড়ের দিকে যে উনি ঘাড় নড়াতে পারছেন না, এতটাই প্রবলেম ওনার। এবার দুজনেই ভোর অবধি এইভাবেই কিন্তু কাটিয়ে দেয় এবং ওনারা দুজনে যখন পাশের ঘরে আসে, যে ঘর থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার মারাত্মক রকমের আওয়াজ আসছিল, সেই ঘরে যখন ঢুকে দেখছে ঘর পুরো লণ্ডভণ্ড, জিনিসপত্র ভেঙে পড়ে রয়েছে। ওনাদের একটা টেবিল ফ্যান ছিল, সেই টেবিল ফ্যান ভেঙে পড়ে গেছে, বাড়ির অ্যালবাম, তারপরে ফ্লাওয়ার ভাস, সমস্ত কিছু পুরো একদম তছনছ হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে ওনাদের ঘরে যে একজন কাজের মাসি আসতেন, সে কাজের মাসির কাজ করতে আসার কথা। এবার ওনারা ভাবছে যে ঘরের এরকম অবস্থা, স্বাভাবিকভাবেই দেখে জিজ্ঞেস করবে যে এতটা এরকম লণ্ডভণ্ড ঘর কি করে হলো, তো সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তো ওই জন্য ওনারা ঠিক করলেন যে মাসিকে কাজে ঢুকতে দেবে না। তো মাসি যখন এলো তখন বসন্তবাবু নিজেকে একটু ধাতস্থ করে মাসির সামনে গিয়ে বললো যে মাসি, আমরা তো এখন বেরোবো, তুমি বরং কালকে এসো। তো সে কাজের মাসিও চলে গেছে। কিন্তু সেই ঘর গোছানো, সমস্ত কিছু ঠিকঠাক করা, ভাঙা জিনিসপত্র ফেলা, সেই নিয়ে সারাটা দিন কেটে গেল এবং ওনারা দুজনেই এই বিষয়টায় প্রচণ্ড ভয় পেয়ে যান যে ঘটনাটা ঘটলোটা কি এবং কেন এরকম ঘটনাটা ঘটলো। তো বসন্তবাবু ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছে সেদিন তোমার রাতে কি হয়েছিল। তো ওনার স্ত্রী বলেন, আমি জানি না কি হয়েছিল, আমার মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা মেরে তুললো আমার ঘাড়ের দিক থেকে এবং আমাকে মনে হলো যেন ছুঁড়ে দিল। এবং যে দৃশ্য বসন্তবাবু দেখেছিলেন তাতে কিন্তু উনি এটাই বুঝতে পেরেছেন যে ওনার স্ত্রীকে যেন কেউ সজোরে গিয়ে দেয়ালে কেউ ধাক্কা ইচ্ছে করে মারলো। কারণ কোনো সুস্থ সবল মানুষ নিজের কপাল নিশ্চয়ই দেয়ালে ওইভাবে মারাত্মক লেভেলে ঠুকবে না যে ওই মানে মুহূর্তে একদম মাথা ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে, তাই না? এবার এই পরিস্থিতির মধ্যে পরের দিন সকালে কিন্তু আর ওনাদের ওই চিরকুটের যে জিনিসটা পাঠ করা বা ওই যে ছাই ভস্মটা ছিল সেটা সামান্য একটু যেমন আঙুলের ডগায় লাগিয়ে ঠোঁটে দেওয়া, মুখে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ওনারা সেরকমভাবে করার মতো কোনো সুযোগও পেলেন না এবং পুরো বিষয়টা ওনারা এতটাই ভয় পেয়ে গেছিলেন যে ওই কাজ যে আর ওনারা দ্বিতীয়বার করবেন সেই বিষয়ে কিন্তু ওনাদের আর সাহস ছিল না। এবারে ওনার স্ত্রীর তো যথেষ্ট ভালোভাবেই মাথাটা ফেটে গেছিলো, তো তারপরে ওনাকে একটু বেলার দিকে ঘরটা পরিষ্কার করে ওনাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ভালো করে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করিয়ে ওষুধপত্র নিয়ে আসে। কিন্তু ওনারা কোনোভাবেই বুঝতে পারলেন না যে এই ঘটনাটা ঘটলো কেন বা কী জন্য ঘটেছিল, কোনো কারণ কিন্তু ওনারা খুঁজে পেলেন না। এবার পুরো বিষয়টাতেই বসন্তবাবুর মনে হয় যে এই যে ওনারা মন্ত্রটা পাঠ করেছিলেন বা এই যে আত্মাকে ডাকার যে ব্যাপারটা, হয়তো এখানে কোনো কিছু ভুল ত্রুটি ঘটে থাকতে পারে। আবার পরক্ষণে উনি এটা ভাবলেন যে ওই মেয়েটার কাছে প্রচুর আর কি এরকম, মানে উনি যতদিন দেখেছেন, মানে প্রায় 1-1.5 মাস উনি দেখেছিলেন যে অনেক লোকই কিন্তু নেয়, হয়তো সেটা খুব বেশি না, মেয়েটা কারণ খুব বেশিক্ষণ থাকে না, কিন্তু তাদের সাথে যদি এইরকম ঘটনা ঘটে বা এরকম জিনিসগুলো যদি হয় তাহলে কি এই জিনিসটা অন্য কেউ নিত? নিশ্চয়ই নিত না। তো দুদিন উনি বন্ধ রাখেন এবং দুদিন কিন্তু ওনার শরীর যেহেতু খারাপ ছিল না, ওনার স্ত্রীর শরীরও খারাপ ছিল, তো সেই জন্য কিন্তু উনি ওনার পিসিমার বাড়িতে যাননি, কারণ পিসিমাও তারপর একটু একটু করে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। তো উনি ভাবলেন যে পিসিমার বাড়িতে আর যাবেন না এখন। দুদিন পরে মানে ওনার স্ত্রী তো ভীষণ রকমভাবে ভয় পেয়ে গেছিলো এবং উনি বলেন, ওনার স্ত্রী বলে দেন যে দেখো এসবের মধ্যে আমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ তুমি জিনিসটা আনলে আমরা করলাম, কিন্তু তাতে করে আমাদের খুব একটা ভালো তো কিছু হলো না, উল্টে খারাপই হলো। ওনাদের দুদিন দোকানও বন্ধ রাখতে হলো। এবার উনি তো তারপরে যে যার নিজের মতো ওনাদের জীবন চলছে, দোকানও খোলা হয়েছে। কেন যে কী মনে হলো বসন্তবাবু নিজেও জানেন না, ওনার মনে হলো যে না, এত তাড়াতাড়ি হার মেনে গেলে তো হবে না, আর একবার এটা করা যেতে পারে। তো উনি ওনার স্ত্রীকে না জানিয়ে উনি ওনার স্ত্রীকে বললেন যে দেখো তোমার আসার কোনো দরকার নেই, এমনি তো তোমার এই কদিন আগে সদ্য এরকম মাথা ফেটে গেল,
তো তুমি ঘরে শুয়ে থাকো, আমি একবার আমার বাবাকে ডাকবো। তো ওনার স্ত্রী যথারীতি ওনাকে বারণ করে যে দেখো এগুলো করার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওনার ছেলে মানে এই বসন্তবাবুর ছেলের সাথে ওনাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না, এবং ছেলে খুব একটা ফোন টোনও করতো না। এবার যেদিন উনি দ্বিতীয়বারের জন্য ওনার বাবার আত্মাকে ডাকার জন্য উনি বসবেন ভাবছিলেন, ঠিক সেই দিনই সন্ধেবেলা কিন্তু ওনার ছেলে ফোন করে, এবং ফোন করে খুব স্বাভাবিকভাবে একটা দুটো কথা বলে, ওনাদের খোঁজ খবর করে। এবং স্বাভাবিক বাবা মাকে ফোন করেছে ছেলে, ওনাদেরও ভালো লাগলো যে ছেলে ফোন করে না, ফোন করলে খুব একটা ভালোভাবে কথা বলতে চায় না, বিরক্ত হয়, সে নিজে থেকে ফোন করেছে। ফলে এই জিনিসটা যখন হয় তখন বসন্তবাবুর আরও বেশি করে মনে হয় যে ওনার আর একবার ডাকা উচিত। হয়তো এই জিনিসটা ভালো, হয়তো এই দ্রব্যগুণটা সত্যি ঠিকঠাক মতো কাজ করে, আমরা হয়তো কাজটা ঠিকমতো করতে পারছি না। তো এই চিন্তা করে বসন্তবাবু ওনার স্ত্রীকে বললেন তুমি শুয়ে থাকো ঘরে, আমি রাতের বেলাটা করছি। এইবারে রাতের বেলা উনি ঘরের মধ্যে ওরকমই বালি দিয়ে সাংকেতিক চিহ্ন করে, ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ করে ওরকম প্রদীপ জ্বালিয়ে উনি বসেছেন, এবং এক মনে ওই মন্ত্রটা বারবার পাঠ করছে, আর ওনার বাবাকে আসার কথা, মানে ওনার বাবার আত্মার উদ্দেশ্যে আহ্বান করছেন। তো উনি আবার শুরু করলেন ওরকমই রাত 12টা নাগাদ ওরকম করছেন। হঠাৎ করেই ওনার মনে হলো ঘরের মধ্যে যেন বাতাসে একটা চেঞ্জ এসে গেল। দেখুন, আপনি ধরুন একটা ঘরে বসে আছেন, দরজা জানলা সমস্ত কিছু বন্ধ, সেই ঘরে যদি এতটুকু কিছু চেঞ্জ হয়, বা কোনো মানুষ ধরুন ঢুকলো, বা কোনো একটা হাওয়া বাতাসের চেঞ্জ হলো, আপনি কিন্তু সেই সূক্ষ্ম চেঞ্জটাও বুঝতে পারবেন, যেহেতু চারিদিকটা খুব নিস্তব্ধ ফাঁকা। এইবারে উনি তো এক মনে ডাকছেন, এবং উনি মনে মনে যে জিনিসটা চাইছিলেন, যে মানে ওনার বাবার আত্মার উদ্দেশ্যে, যে ওনার কিছু পারিবারিক আর্থিক উন্নতির কথাও উনি মনে মনে জানাচ্ছিলেন ওনার বাবার আত্মার উদ্দেশ্যে। এবং উনি তো মনে মনে ভাবছেন যে আমি যদি এটা সত্যি সত্যি পাই, বা যদি যদি সত্যি সত্যি আমার বাবার আত্মা আমার কাছে আসে, সে যদি আমাকে আশীর্বাদ করে জিনিসটা দেয়, তাহলে হয়তো আমার পরিবারের যত কষ্ট আছে, যত প্রবলেম আছে, সব সলভ হয়ে যাবে। সাথে হলো দেখুন, সাধারণ মানুষ তো, মানুষ একটু ভালো থাকার উদ্দেশ্যে অনেকে অনেক রকমের চিন্তাভাবনা করে ফেলে, অনেক ধরনের ইমাজিনেশন করে ফেলে, যেটা করলে হয়তো আমার ভালো হবে, এটা করলে হয়তো এটা হয়ে যাবে। বাট আদতে তো সেটা সবসময় হয় না। যাই হোক, হঠাৎ করেই উনি তো এগুলো মনে মনে নিজের যে কামনাটা ছিল, উনি যেটা চাইছে সেটা তো চাইছে, হঠাৎ করেই ওনার মানে উনি শুনতে পান পাশের ঘরে, যে ঘরে ওনার স্ত্রী ঘুমোচ্ছিলেন, ওনার স্ত্রী প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন, প্রচণ্ড জোরে। এবং যে মুহূর্তে ওনার স্ত্রীর চিৎকারটা বসন্তবাবু শুনতে পান, উনি না মানে ঘাবড়ে গিয়ে এবং ভয়ে উনি উঠে পড়েন। যেখানে কিন্তু আমি বারবার বলছি, ওখানে ওঠার কিন্তু কথা একদম মানে খুব স্ট্রিক্টলি বলা ছিল যে ওঠা যাবে না, এবং যতক্ষণ না প্রদীপ নিচ্ছে, প্রদীপ কিন্তু তখনও নেভেনি, আর প্রদীপের শিখাটা মারাত্মক রকমভাবে দপদপ দপদপ করছে, এবং যে মুহূর্তে উনি উঠে পড়েন, প্রদীপের শিখাটা পুরোপুরি নিভে যায়, একদম নিভে যায়। এবং নিভে যখন যায়, এক লহমায় ঘরটা যেন ওনার মনে হয় ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। এবং এদিকে তো উনি ভাবছেন যে কী হলো ব্যাপারটা, ওনার স্ত্রী কেন চিৎকার করে উঠলেন। এবং অদ্ভুতভাবে ঘরটা মানে ওনার নিজের ঘর, সেই ঘরের যে ছিটকিনি ছিল সেটা উনি স্বাভাবিকভাবেই লকটা উনি ভিতর থেকে ঘরটা লক করে দিয়েছিলেন, কিন্তু সেটা উনি না খুলতে পারছেন না। এবং ঘরটা এমন অন্ধকার হয়ে গেছে, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি লাইটের সুইচ যখন অন করার চেষ্টা করছেন, উনি দেখছেন যে একটা সুইচও কাজ করছে না, মনে যেন ঘরে পাওয়ার কাট হয়ে গেছে। উনি বারবার আলো জ্বালানোর চেষ্টা করছে, আলো জ্বালাতে পারছেন না, দরজাটা আনলক করার চেষ্টা করছে, সেই দরজার লক খুলছে না। এবং উনি না মানে বুঝতে পারছেন যে কিছু তো একটা খারাপ, কিছু তো ঘটেইছে। এবং মুহূর্তের মধ্যে ওনার মনে হলো যেন ওনার পিঠের উপরে কিছু একটা দাম করে এসে লাগলো, খুব জোরে লেগেছে, এবং সেটা বেশ ভারী জাতীয় কিছু বস্তু। এবং যেহেতু ওনারও বয়স হয়েছে, একটা মুহূর্তের জন্য না ওনার মনে হলো যেন দমটা আটকে গেল। এবং কোনো রকমে উনি মানে দরজাটাকে ঝাঁকিয়ে, যেহেতু দরজাটা একটু পুরনো হয়ে গেছিল, ঝাঁকিয়ে কোনো রকমে উনি দরজার লকটা খুলে উনি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গেছেন। এবং সেই সময় থেকে আর কি ওনার পিঠে অসহ্য ব্যথা শুরু হয়েছে। এবং উনি যখন পাশের ঘরে গেলেন, উনি পাশের ঘরে গিয়ে দেখছে যে ওনার স্ত্রী মাটিতে পড়ে রয়েছে এবং যন্ত্রণায় কাতরাচ্ছে। তো
দুজনেই স্বামী স্ত্রী ঘরে রয়েছে, মানে তখন রাত প্রায় 1:30 বাজে। তো ওনারও পিঠে খুব ব্যথা করছে, ওনার পক্ষেও তখন ওনার স্ত্রীকে পুরো চাগিয়ে যে উনি বিছানায় তুলবেন সে ক্ষমতা ওনার শরীরে নেই। তো উনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে জল দিলেন, বলছেন কি হয়েছে, মানে ওনার স্ত্রী না কথা বলতে পারছে না, মানে ওনাকে দেখে মনে হচ্ছে যেন উনি একটা কিছু দেখে ভীষণ ভয় পেয়েছে। তো ওই অবস্থাতেই উনি বালিশটাকে মাথার নিচে দিয়ে মাটিতেই আর কি ওনার স্ত্রীকে একটু রিল্যাক্স করানোর চেষ্টা করলেন, এবং বলছে যে মানে ওনার স্ত্রী যখন কথা বলতে পারছে তখন বলছে যে একটা ভয়ঙ্কর মুখ উনি দেখেছেন, মানে উনি শুয়েছিলেন, একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি মুখ মতো উনি দেখেন, যেটা দেখে উনি প্রচণ্ড চিৎকার করে ওঠেন এবং মুহূর্তের মধ্যে ওনার মনে হয় কেউ যেন ওনাকে খাট থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং উনি মাটিতে পড়ে যান। এবং যা হয় আর কি, ফট করে ওভাবে পড়ে গেলে হাতে পায়ে মানুষ চোট পায়, এবং তার সাথে সাথে ওনার কিন্তু এমনি মানে কপালে আগেই চোট পেয়েছিলেন, তো সেখানেও আবার উনি আলাদা করে চোট পেলেন, এবং মোদ্দা কথা ওনার শরীর ভীষণ খারাপ হয়ে গেল। এবং পরের দিন সকালে মানে এই বসন্তবাবু তবু নিজেকে সামলে নিয়েছিলেন, কিন্তু ওনার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলো এবং ওনার স্ত্রীকে পরের দিন সকালবেলা হসপিটালে ভর্তি করতে হলো। এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু জানালেন যে ওনার হাতে এবং পায়ে বেশ ভালো চোট লেগেছে এবং ওনার আরও কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য ওনার কিন্তু বেশ একটা ক্রিটিক্যাল কন্ডিশন। এবার ওখানে ওনার স্ত্রীর ট্রিটমেন্ট চলতে লাগলো, কিন্তু দেখা গেল যে ওনার স্ত্রী কিন্তু ভালো হওয়ার বদলে আস্তে আস্তে ওনার স্ত্রী কিন্তু ডিটোরিয়েট করছে, মানে মেডিসিন যা দেওয়া হচ্ছে মেডিসিনের রেসপন্স করছে না, শ্বাসকষ্ট একটা শুরু হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা। এবং তখন বসন্তবাবুর এত খারাপ লাগলো, মানে উনি তখন বুঝতে পারছেন আমি কেন এগুলো করতে গেলাম, সত্যি তো আমার হয়তো এগুলো করা উচিতই হয়নি, কারণ আমি ওই মানে আমি একটু ভালো থাকবো, আমার একটু আর্থিক উন্নতি হবে, আমার পরিবারের সব কিছু ঠিকঠাক হবে, এই লোভে পড়ে আমি আমার স্ত্রীর এত বড় ক্ষতি করে ফেললাম। আর ওনারও শরীর খারাপ, কিন্তু উনি আর নিজের দিকে তখন তাকানোর সময় পাচ্ছে না। এবং ডাক্তারবাবুরা বলে দিলেন যে দেখুন আমাদের যা ট্রিটমেন্ট করা আমরা করেছি, কিন্তু মনে হচ্ছে কোনো একটা ওষুধ বা কোনো কিছু থেকে ওনার হয়তো কোনো ইনফেকশন হয়েছে এবং ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। যাই হোক, ওনার ছেলেকে খবর দেওয়া হলো, ওনার ছেলে এসে একদিন দেখে গেল, কিন্তু সেভাবে আর ওষুধে কোনো রেসপন্স করছিল না। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, সে ঘটনাটা কি সেটা একটু বলি। একদিন মানে উনি তো হসপিটালে পুরো সারাদিনটাই থাকতেন, তো সেদিন আর মানে উনি ছিলেন না, মানে ওনার শরীর প্রচণ্ড খারাপ, তো ভাবলেন যে ঠিক আছে উনি রাতেও থাকতেন হসপিটালে, তো সেদিন রাতের বেলা উনি বাড়িতে শুলেন। তো ডাক্তারবাবুরা বলেছেন যে আপনার তো বয়স হয়েছে, আপনি আজকে রাতটা আপনি হসপিটালে থাকুন, কারণ এখন মোটামুটি স্টেবল আছে, মানে ওর থেকেও ভালো কিছু হয়নি আবার খারাপও হয়নি। তো উনি শুয়েছেন, তো শোয়ার পরে উনি একটা স্বপ্ন দেখলেন। এবার আপনারা হয়তো ভাবছেন যে স্বপ্নটা কি। উনি একটা স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নটা দেখলেন উনি ওনার সেই পিসিমাকে, যেই পিসিমাকে দেখতে গিয়ে ওই শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টারের কাছে ওই মেয়েটার সাথে দেখা হয় এবং তার থেকে ওই পুটলিটা উনি নিয়েছিলেন। তো সেই পিসিমাকে উনি স্বপ্নে দেখেন এবং সেই পিসিমা বলে, মানে পিসিমা স্বপ্নে এসে ওনাকে বলছে যে অনেক বড় তুই ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস তুই, তোর এসবের মধ্যে একদম পড়া উচিত হয়নি, অনেক বড় বিপদ হতো, আর আমার তো বয়স হয়েছে তাই আমি নিজেকেই সরিয়ে নিলাম, তুই কিন্তু এরকম ভুল আর জীবনেও কখনো করিস না, আমার বয়স হয়েছে তাই আমি চলে গেলাম, তোরা ভালো থাকিস। এই কথাটা উনি স্বপ্নে দেখেন যে ওনার পিসিমা ওনাকে বললেন এবং সঙ্গে সঙ্গে ওনার ঘুমটা ভেঙে যায়। তো উনি তো প্রচণ্ড, যখন ভোর রাত ওই 4টে মতো বাজে, উনি ধরপড়িয়ে ঘুম থেকে উঠে পড়েছেন এবং উনি ভাবলেন যে আমি এটা কী স্বপ্ন দেখলাম, তাহলে কি পিসিমার সত্যি সত্যি কিছু হলো। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, এর মাঝখানে উনি একদিন পিসিমার বাড়ি গেছিলেন, তো সেদিন কিন্তু পিসিমা ভালো ছিলেন, সুস্থ ছিলেন, ওনার আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছিল। তো উনি ভাবলেন না না, এটা তো হতে পারে না, পিসিমা তখন ভালো আছে। এবং উনি তখন ভাবলেন তাহলে কি আমার স্ত্রীর কিছু হয়ে যাবে নাকি। তো উনি ভগবানের কাছে ক্ষমা চান, ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন এবং ভোর হতে না হতেই উনি হসপিটালে চলে যান। এবার হসপিটালে যখন উনি মানে বাস থেকে নেমে পৌঁছচ্ছেন, সেই সময় বসন্তবাবুর কাছে ফোন আসে যে পিসিমা মারা গেছেন। এবার ওনার তো মাথায় হাত, যে উনি ভোর রাতে কয়েক ঘন্টা আগে স্বপ্নে যে দেখলেন
সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল। এবং যখন উনি জিজ্ঞেস করেন যে কখন মারা গেছেন, তো ডাক্তারবাবু এসে বলে নাকি ওরকম যে টাইমে বসন্তবাবু স্বপ্নটা দেখেছে ঠিক সেই টাইমে নাকি ওনার পিসিমা মারা গেছে। তো ওনার মনটা খুব খারাপ হয়ে গেল। উনি ভাবলেন যে আমি হসপিটালের সামনে যখন চলে এসেছি, স্ত্রীকে একবার দেখে দিয়ে যাই, যদি কোনো ওষুধপত্র লাগে সেটাও কিনে দিয়ে একবারে পিসির বাড়িতে চলে যাব। তো হসপিটালে গিয়ে উনি শুনলেন ডাক্তারবাবু বললেন যে ওনার স্ত্রীর শরীর ভালো আছে এবং উনি আস্তে আস্তে ওষুধে রেসপন্স করছেন, ওনার শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাও চলে গেছে, এবং এরকম থাকলে মোটামুটি আর কদিনের, তো এটাও বলে যে কদিন পরে হয়তো ওনার স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে। এবার এই বিষয়টা যখন ওনার সাথে ঘটলো, বসন্তবাবুর সাথে, উনি না মানে ভীষণ রকমভাবে ওনার মন খারাপ হয়ে গেল। মানে একদিকে ওনার স্ত্রী ভালো হয়ে গেলে সেটার যেমন একটা খুশি ছিল, তেমনি পিসিমার চলে যাওয়া এবং ভোর রাতের সেই স্বপ্নটা উনি পরিষ্কার বুঝতে পারলেন যে এই যা কিছু ঘটেছে তার জন্য হয়তো ওনার এই কাজটাই দায়ী। তো যাই হোক, এরপরে উনি শিয়ালদা স্টেশনে বেশ কয়েকবার গেছেন ওই মেয়েটার খোঁজ করতে, কিন্তু অদ্ভুতভাবে ওই টাইমে গিয়েও উনি টিকিট কাউন্টারের পাশে ওই মেয়েটিকে কিন্তু দেখেননি আর। এবং পরবর্তী সময়ে ওনার খুব খারাপ লাগে এবং উনি অনেকের কাছে এই বিষয়টা নিয়ে অনেককে অনেক কিছু বলেছেন। তো তাদের মধ্য থেকে একজন ওনাকে নাকি বলেছিলেন যে এই জিনিসগুলো উনি শুনেছিলেন হয়, এটা কি সত্যি সত্যি নাকি হয়, কিন্তু যারা এটা করে না তারা ওই যে আমি বলেছিলাম যে একজন আছে বনগাঁর দিকে, সে এটা বলে দেয় যে কিভাবে কি করতে হবে। তো এই বসন্তবাবুর একটা ভুল হয়েছিল যে উনি সব কিছুই শুনেছিলেন, কিন্তু যেহেতু ওই লোকটার থেকে উনি শোনেননি, তো ভুলটা হয় যে এই কাজগুলো করতে বসার আগে না নিজেকে শরীর বন্ধ করে বসতে হয়। কারণ প্রথম কথা হচ্ছে কোনো আত্মাকে ওইভাবে একটা মানে প্রেতলোক থেকে বা আত্মার জায়গা থেকে সেখান থেকে টেনে আনাটা খুব একটা সহজ কাজ নয়, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে নিজের শরীরটাকে সবসময় বন্ধ করে নিতে হয়, যাতে অন্য কোনো মানে ভুল আত্মা বা ভয়ঙ্কর কিছু এলেও সেটা যাতে তার শরীরের উপরে বা সেই বাড়ির উপরে প্রভাব না বিস্তার করতে পারে। কিন্তু এরকম কোনো কিছু, এরকম কোনো প্রিকশনমূলক কোনো কাজই কিন্তু মানে বসন্তবাবু বা তার ওয়াইফ করেননি, যেহেতু ওনাদের কাছে সম্পূর্ণ তথ্যটা ছিল না। এবং সেই কারণের জন্যই খুব সম্ভবত ওনাদের কিন্তু এত বড় বিপর্যয়টা নেমে আসে। কিন্তু পিসিমা সেটা জেনে কী করে জানলেন, কী করে বুঝলেন, এবং উনি কেন স্বপ্নে এসে বললেন যে আমার তো না হয় বয়স হয়েছে, আমি চলে যাচ্ছি, সেটা কিন্তু আজও অজানা। হয়তো সত্যি পিসিমা মন থেকে ভালোবাসতেন, তাই হয়তো তিনি কোনোভাবে টের পেয়ে গেছিলেন। যাই হোক, এই পার্টটা ওনার কাছে আজও অজানা। তো আজও উনি দুঃখ করেন যে হয়তো এটা না করলে হয়তো ওনার পিসিমা বেঁচে থাকতো, হয়তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। তাই উনি এই ঘটনাটা শেয়ার করে একটা জিনিস জানিয়েছেন, যেরকম কোনো কিছু যদি আপনারা শোনেন কখনোই কিন্তু সেটা নিজের বাড়িতে বা নিজে ট্রাই করতে যাবেন না, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস। এটাই বলার ছিল, এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।